নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সাহিত্যিক বুদ্ধদেব বসুর রেখাচিত্র। পাশের বাড়িতে এইমাত্র একটা কুরুক্ষেত্র সংঘটিত হইয়া গেল। ব্যাপার কিছুই নয়, রমেশবাবুর ভগ্নী সপুত্রকন্যা কিছুকাল ভাতৃগৃহে কাটাইতে আসিয়াছেন। আজ কোনো কারণে সকালে চায়ের সময় সমস্তটা দুধ খরচা হইয়া যাওয়াতে তাহার পুত্রের জন্য কিছু অবশিষ্ট ছিল না। ছেলেটা ট্যাঁ ট্যাঁ করিতেছে। সেই উপলক্ষে রমেশবাবুর ভগ্নী ভাতৃবধূর অনবধানতার প্রতি কটাক্ষপাত করিয়া কি একটা কথা বলিয়াছিলেন। রমেশবাবুর স্ত্রীর তাহা সহ্য হয় নাই, হইবার কথাও নহে। তিনি প্রত্যুত্তরে বলেন যে অত গরজ থাকে তো ছেলের জন্য আলাদা দুধ ইত্যাদি। আরম্ভ ওইখানেই। কিন্তু উভয় মহিলা ঘণ্টাধিককাল আকাশ বিদারণ চিৎকার করিয়া আমাদের অর্থাৎ নিকটতম প্রতিবেশীদের কাছে ইহা প্রমাণ করিয়া ছাড়িলেন যে রমেশবাবুর স্ত্রীর মন অত্যন্ত ছোট। গৃহলক্ষ্মীর আদর্শানুযায়ী আতিথেয়তার অভাব তাহার ঘোরতর, এবং রমেশবাবুর ভগ্নী অত্যন্ত কুটিল ও স্বার্থপর। যদিও তাহার স্বামী সম্প্রতি ডেপুটিত্বে প্রমোশন পাইয়াছেন, তথাপি ভাতৃগৃহের যাবতীয় বৃত্ত নানান ছলে লুটিয়া খাইতে তাহার বিন্দুমাত্র কুণ্ঠা নাই, বরং আগ্রহ অত্যধিক। প্রসঙ্গক্রমে আরও যেসব কথা উঠিল তাহা এখানে বলা যায় না। শুনিলাম রবীন্দ্রনাথের কাব্য ফেলিয়া এই বাগ্বিতণ্ডার প্রতি কর্ণ এবং মনঃসংযোগ করিতেই হইল। এতক্ষণে সব ঠান্ডা হইয়াছে। রমেশবাবুর ভগ্নী আর এক মুহূর্ত ভাতৃগৃহে অবস্থান করিবেন না। তাহার স্বামী কি রোজগার করেন না? তাহার পুত্র কি বন্যা জলে ভাসিয়া আসিয়াছে? এই শপথ উচ্চারণ করিয়া ক্রন্দন করিতে করিতে অত্যধিক শব্দ সহকারে ঘরের দরজা বন্ধ করিয়া বোধহয় এতক্ষণে শয্যা গ্রহণ করিয়াছেন। তারপর বোধহয় শ্রান্তিবশতই অশ্রু বিকৃত কণ্ঠস্বরে আত্মঘোষণা করিতে পারিতেছেন না। আর রমেশবাবুর পত্নী দেমাকে চরণ যাহাদের ভূমিস্পর্শ করে না, সেই প্রকার স্ত্রীলোকের চরিত্র বিষয়ে মন্তব্য করিতে করিতে রান্নাঘরে মাছের ঝোল চড়াইয়াছেন। ছ্যাঁক ছ্যাঁক শব্দে তাহার অর্ধোচ্চারিত বাণীসমূহ আমার শ্রুতিগোচর হইতেছে না। বেচারা রমেশবাবু 9টার সময় নাকে মুখে দুটি ভাত গুঁজিয়া সারা দিনের মতো আপিসে পালান। আজ বোধহয় মাছের ঝোলটাও গলাধ্যকরণের উপযোগী হইবে না। দুর্ভাগ্য। আবার রবীন্দ্রকাব্যের পত্তনমোচন করিলাম, কিন্তু মন আর বসিল না। ঘন ঘন জানালা দিয়া বাহিরের দিকে তাকাইতেছি। আকাশ তাহার অম্লান নীল হাসিখানি চোখের সামনে মেলিয়া ধরিয়াছে। স্ত্রী কণ্ঠের এহেন নিরসেও যেন প্রশান্তির বিন্দুমাত্র বিচ্যুতি ঘটে নাই। অদূরে অশ্বত্থ গাছটার পল্লবপুঞ্জে সকালে রৌদ্র লুটাইতেছে। ঝিরিঝিরি হাওয়ায় তাহার আলোকিত কম্পনের বিরাম নাই। মোড়ের ল্যাম্পপোস্টের মাথায় একটা ছোট পাখি এতক্ষণ নিরুদ্বেগে বসিয়াছিল। এইমাত্র ঘোড়ার গাড়ির চাবুকের শব্দে ত্রস্ত হইয়া বাতাসে ডুব সাঁতার দিয়া চক্ষের নিমেষে কোথায় যে উড়িয়া গেল দেখিতে পাইলাম না। মেয়ে স্কুলের গাড়ি আসিয়া থামিল। বুড়ি ঝির আহ্বান শুনিয়া রমেশবাবুর 2 কন্যা বাহিরে আসিল। হাতে বই খাতা এবং খালি হওয়া সাবানের বাক্সে স্কুলের মেয়েদের যাবতীয় সম্পত্তি। একজনের হলদে রঙের ফ্রকটা রৌদ্রে যেন মিশিয়া গিয়াছে। হাসিতে হাসিতে 2 বোন গাড়িতে গিয়া উঠিল। ওই মেয়ে দুটির হাসি, এই গভীর নীল আকাশ আর অসত্যের পত্রলিপ্ত আলোকছটা, এইসব মিলিয়া মিশিয়া আমার মনে অকস্মাৎ মোহ বিস্তার করিল। চোখের পলকে রমেশবাবুর স্ত্রী এবং ভগিনীর চিহ্নমাত্র স্মৃতি আর রহিল না। গত রাত্রে শুইতে শুইতে 2টা বাজিয়া গিয়াছিল। তবু ভোর হওয়া মাত্র তুমি আসিয়া যেই আমার মাথার উপর আস্তে তোমার হাতখানি রাখিলে, অমনি আমি জাগিয়া উঠিলাম। শুনিলাম তুমি বলিতেছ, এখনো ঘুম থেকে কেউ ওঠেনি, চলো না এই ফাঁকে একটু বেরিয়ে আসি। অসম্পূর্ণ নিদ্রার শৈথিল্য মুহূর্তে ঝাড়িয়া ফেলিয়া উঠিলাম। আশ্বিনের ভোরের হাওয়ায় শেফালি শাখার মতো ঈষৎ শিহরিয়া তুমি বলিলে, একটু শীত না? তারপর আমার কোনো উত্তরের অপেক্ষা না রাখিয়াই আমার চাদরটা 3 ভাঁজ করিয়া গায়ে জড়াইয়া নিলে। আজ মনে হইতেছে সেদিন আমার চোখে তোমাকে সুন্দর লাগিয়াছিল। সদ্য নিদ্রোত্থিতা তোমার মুখে যে লাবণ্য তখন ফুটিয়াছিল, তাহা তোমার মুখেও কম দেখিয়াছি। উষা সঙ্গমে পূর্ণিমার চাঁদের মুখের সবশেষ হাসিটুকু যেমন ক্ষণিক,
তেমনি ক্ষণিক, হয়তো তেমনি অলীক সেই সৌন্দর্য যাহা তোমার মুখে, ঠোঁটে, চোখের পাতায় সেদিন দেখিয়াছিলাম। দিনের আলোয় তাহা ম্লান হইয়া যায়, মানুষের জাগ্রত কণ্ঠস্বর তাহাকে মুছিয়া ফেলে। দেবতার ভাষা যদি জানিতাম, তাহা হইলে সেদিন তোমাকে জানাইতে পারিতাম আমার চোখে এই শুভ্র আশ্বিনের একটি প্রভাতে কত যে সুন্দর তোমাকে লাগিল। বাহিরে আসামাত্র বাতাসে এমন একটি মদির গন্ধ পাইলাম, যাহাতে এক মুহূর্তে আমাদের তন্দ্রার জরিমা নিঃশেষে কাটিয়া গেল। সে গন্ধ শেফালির না শিশিরের, তৃণগুচ্ছের না পথধূলির, তাহা সেদিনও নির্ণয় করিতে পারি নাই, আজও ঠিক মনে করিতে পারি না। কে জানে, হয়তো তোমার এবং আমার জীবনে ওই একটি প্রভাত পাঠাইবেন বলিয়া বিধাতা আকাশের গায়ে তাহারই আনন্দের সৌরভ মাখাইয়া আমাদিগকে আশীর্বাদ করিয়াছিলেন। সেই সৌগন্ধ নিঃশ্বাসে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা যেন সত্য সত্যই জাগিয়া উঠিলাম। জাগরণ ক্লান্ত রজনীর পরে প্রভাত যে আলস্য নিয়া আসে, আমাদের দেহ মন হইতে মুহূর্ত মধ্যে তাহা খসিয়া পড়িল। পূর্বাঞ্চলে আকাশের স্ফটিকপাত্র যেমন আরক্তিম আলোকের মদিরায় ভরিয়া ভরিয়া উঠিতেছিল, আমাদের দেহ মনের সকল অভাব, সমস্ত শূন্যতা তেমনি যেন প্রাণের জোয়ারে উপপ্লাবিত হইতেছে। আমি যে বাঁচিয়া আছি, অত বড় একটা আকাশের নিচে দাঁড়াইয়া যে নিঃশ্বাস নিতে পারিতেছি, চলিবার সময় আমার পায়ের তলা হইতে যে মাটি সরিয়া যাইতেছে না, ইহারই জন্য বিস্মিত কৃতজ্ঞতায় আমার যেন অন্ত ছিল না। সেদিন মনে হইয়াছিল এই প্রথম বাঁচিলাম, এবং এও সত্য যে বাঁচা মানে যে কতখানি বাঁচা, তাহা তেমন করিয়া আর কখনো অনুভব করি নাই। তুমি বলিলে, চলো সামনের দিকে। সারাটা পথ যে কি কথাবার্তা হইয়াছিল, আজ তাহা একেবারেই ভুলিয়া গিয়াছি। সেই সকালবেলাটিতে কথা কহিবার কতটুকুই বা প্রয়োজন ছিল। তুমি হয়তো বলিয়াছিলে, বাহ সুন্দর কুকুরটা, কিংবা এই বাড়িটায় কে থাকে জানো, কিংবা চলো ওই বাগানে কিছু ফুল চুরি করা যাক। এমনও হইতে পারে যে চলিতে চলিতে হঠাৎ একসময় তুমি বলিয়া উঠিয়াছিলে, আজ মঙ্গলবার, তারপরেই তুমি যদি বলিয়া বসিতে যে 2 আর 2 যোগ করিলে 4 হয়, তাহা হইলেও আমি একটুও বিস্মিত হইতাম না। পাশাপাশি চলিতেছিলাম, আমার আঙুলে মাঝে মাঝে তোমার আঙুলের স্পর্শ, আর তোমার মুখ দেখিবার জন্য যখনই দৃষ্টিক্ষেপ করিয়াছি, তখনই দেখিয়াছি তুমিও আমার মুখের ওপর তোমার দৃষ্টি আনিয়া রাখিয়াছ। দুজনেই হাসিয়া মুখ ফিরাইয়া নিয়াছি। তার পরক্ষণই তুমি হয়তো বলিয়াছ, এবার ফেরা যাক। এই কথা লেখার সঙ্গে সঙ্গে মনে হইল তোমার কণ্ঠস্বর যেন শুনিতে পাইলাম, এই মুহূর্তে যেন তুমি আমার কাছে আসিয়া কিছু বলিলে। সেই দিন তোমার যে কথাগুলি ভোরের বাতাসে কাঁপিয়া কাঁপিয়া মিশিয়া গিয়াছিল, আজিকার বাতাসেও যেন সেই ধ্বনির তরঙ্গ উঠিয়া মিলাইয়া গেল। কিন্তু সেদিন কি ওইসব ছাড়া আর কিছুই আমাদের বলার ছিল না? অথচ আশ্চর্য এই, কোনো অতৃপ্তিও ছিল না আমাদের মনে। ওইসব তুচ্ছ কথাতেই আমরা পরিপূর্ণ ছিলাম। চলার সুখকর পরিশ্রমে তোমার মুখের স্বাস্থ্যের দীপ্তি ফুটিয়া উঠিয়াছে, শীতল বাতাস উষ্ণ হইয়া উঠিল, আকাশের পাত্র যেন তরল সোনায় ফাটিয়া পড়িতেছে, ঘাসের মাথায় রূপালী শিশির শুকাইয়া আসিল। না, হঠাৎ মাথা ঝাঁকিয়া গায়ের চাদর খুলিয়া আমার হাতে দিলে। তোমার কালো চুলে রৌদ্র এক রাশি সে সোনার ফুল ফেলিয়া দিয়া গেল। তোমার চোখের স্বচ্ছ কালো আয়নায় আকাশের আলো প্রতিফলিত দেখিলাম। মনে হইল তোমার আর আমার এই মিলিত মুহূর্তটির তুলনা নাই। মনে হইল এক নিঃশ্বাসে জন্ম জন্মান্তরের জীবন আমরা একই সঙ্গে পান করিলাম। তারপর ফিরিবার মুখে মঞ্জুশ্রীর সঙ্গে দেখা। মঞ্জুশ্রী যে সে মেয়ে নয়, তার বাবা শহরের একজন বড় ডাক্তার, তদুপরি রূপের জন্য খ্যাতি আছে তাহার। তোমাকে কোথায় কবে 8 ঘন্টার জন্য দেখিয়াছিল, কিন্তু মেয়েদের মধ্যে বন্ধুতা নাকি অত্যল্প সময় গাঢ় হয়। তাই তোমার সঙ্গে কিয়ৎকাল আলাপ করিবার এই সুযোগ সে হারাইল না। আমি রামকৃষ্ণ পরমহংস অপেক্ষাও গভীরতর ঔদাসীন্য দেখাইয়া একটু দূরে দাঁড়াইয়া রহিলাম। শ্রীমতী মঞ্জুশ্রী আমার পৃষ্ঠ দেশের প্রতি কয়েকটি কটাক্ষপাত করিতেছেন সন্দেহ হইল, কিন্তু সন্দেহ ভঞ্জনের জন্য মুখ ফিরাইয়া তাকাইলাম না। পরে তুমি হাসিতে হাসিতে বলিলে, ও নিশ্চয়ই ঢের বিষ ছড়াবে, অর্থাৎ কেলেঙ্কারি রটাবে। রটাক, কথায় তো আর ফোসকা পড়ে না। আর যদি কেলেঙ্কারি কিছু হয়েই যায়,
তাহলে তো ভয়ই থাকলো না। তুমি আমি দূরে কোথাও চলে যাই না, চলো, এডেন কিংবা এডিনবরা যেখানেই হোক। পারবে না আমায় নিয়ে যেতে? এখনই চলো না, এক্ষুনি কোথাও চলে যাই, বাড়ি আর নাই ফিরলাম। একটু চুপ করিয়া থাকিয়া গম্ভীর মুখে তুমি উত্তর দিলে, না, সে হয় না, এখন টাকা নেই। কিন্তু মঞ্জুশ্রী কি বললে জানো? মঞ্জুশ্রীর কাহিনী বলিতে বলিতে হাসির তরঙ্গে তোমার সারা শরীর আন্দোলিত হইল। মুখে আঁচল গুজিয়া সেই হাস্য রোধ করিবার সে কি নিষ্ফল চেষ্টা। হাসি জিনিসটা ব্যাধির চেয়েও সংক্রামক। মঞ্জুশ্রীর কোনো বচনে বা আচরণে এমন কোনো বিষদৃশ্যতা নিশ্চয়ই ছিল না যাহার কারণে হাসি এমন দুর্বার হইয়া উঠিতে পারে। কিন্তু তবু পরাস্ত বিপক্ষের মতো আমিও হাসিতে হাসিতে পথের মধ্যেই একবার বসিয়া পড়িলাম। হাওয়ার গায়ে হাসির শিলা ছুঁড়িতে ছুঁড়িতে তুমি ঘরে গিয়া ঢুকিলে, হাসিতে হাসিতে তোমার পিছনে আমি ঢুকিলাম। সবাই জিজ্ঞাসা করিল, কি রে, অত হাসির কি হলো? তুমি বলিলে, পথে দেখলাম এক ভদ্রলোক হিমের ভয় ছাতা মাথায় চলেছেন। ঘরে সশব্দে স্টোভ জ্বলিতেছে। টোস্ট রুটির গন্ধে যত রাজ্যের ক্ষুধা যেন দাউ দাউ করিয়া জঠরে জ্বলিয়া উঠিল। ক্ষুধা জিনিসটা যে কত উপাদেয় এবং তাহার নিবৃত্তি যে কত তৃপ্তিকর, তাহা সেদিন আমরা যেমন বুঝিয়াছিলাম, তেমন আর কে কবে বুঝিয়াছে? সেদিন ভাবিয়াছিলাম, প্রভাতের আকাশে এমন কি মোহ আছে যাহার সমস্ত জীবনটাকে চক্ষের পলকে আস্বাদে, সৌরভে, মাধুর্যে, আনন্দে এতখানি ভরিয়া তুলিতে পারে। কিন্তু আজ মনে হইতেছে যে সেই একটি উজ্জ্বল সকালবেলায় যৌবনের দেবতা কখন অলক্ষিতে আমাদের ললাটে তাহার কল্যাণ স্পর্শ রাখিয়াছিলেন, তেমন মুহূর্ত জীবনে আর আসিবে না। আজ আবার আশ্বিন আসিয়াছে। আকাশের নীলিমা সূর্যকিরণে সেদিনের মতোই প্লাবিত হইল। শেফালি গন্ধে বাতাস তেমনি উতলা হইয়া ফিরিতেছে। কিন্তু যৌবনের দেবতা আজ বিদায় লইয়াছেন। আর তুমি আজ ঠিক এই মুহূর্তে তুমি কি করিতেছ, আমি মোটামুটি এখানে বসিয়াই তাহার বিবরণ দিতে পারি। সেই তুমি যে আমাকে বলিয়াছিলে যে এডেন কিংবা এডিনবরায়। হঠাৎ শুনিলাম রাস্তায় আমার নাম ধরিয়াকে ডাকিতেছে। তাড়াতাড়ি বাহিরে আসিয়া দেখি রমেশবাবু। তাহার শার্টের ওপর টাই লাগানো, পরনে ধুতি, পায়ে মোজা এবং চটি জুতা। ভদ্রলোক একেবারে আমার হাত ধরিয়া বলিলেন, শিগগির আসুন একবার, হ্যাঁ আমার বোন। আর বলিতে হইল না, আমি তাহার সঙ্গে সঙ্গে ছুটিলাম। মনে মনে জল্পনা করিলাম, আফিং না দড়ি, যদি আফিং হয়। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হইয়া দেখিলাম ব্যাপার তেমন গুরুতর নহে। অত্যধিক স্নায়বিক উত্তেজনাবশত ভদ্রমহিলা মূর্ছা গিয়াছেন মাত্র। হয়তো তাহার হিস্টেরিয়াও আছে। দাঁতে দাঁত লাগিয়া মুখ দিয়া ফেনা গড়াইতেছে এই দৃশ্য দেখিয়া রমেশবাবু, আমি একটু আগে যাহা ভাবিতেছিলাম সেই রকম কিছু একটা ভাবিয়া আপিসের বেশ অর্ধসমাপ্ত রাখিয়াই ব্যস্ত হইয়া ছুটিয়া আসিয়াছিলেন। আমি তাহাকে আশ্বাস দিয়া বলিলাম, আপনি অস্থির হবেন না, বিশেষ কিছু হয়নি। চোখে মুখে জলের ছিটে দিতে বলুন, আর পাখা নিয়ে হাওয়া করুক কেউ, তাহলেই ফিট সেরে যাবে। এই মন্টু, যা তো, তোর মাকে বলগে জল আর পাখা নিয়ে। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি, যা না শিগগির। বলিয়া রমেশবাবু পুত্রের পৃষ্ঠদেশে চপেটাঘাত করিলেন। মন্টু কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। রমেশবাবু কাতর নয়নে একবার তাঁর ভগ্নীর, একবার আমার মুখের দিকে চাহিয়া বলিতে লাগিলেন, বলবেন না মশাই, এই দজ্জাল। আমি তাড়াতাড়ি বলিয়া উঠিলাম, আপনার আপিসের বেলা হলো রমেশবাবু। হার আপিস, ঘরে যারা তো অশান্তি। এই সময় রমেশবাবু স্ত্রী নাসিকার অগ্রভাগ পর্যন্ত ঘোমটা টানিয়া জল, পাখা ইত্যাদি লইয়া ঘরে ঢুকিলেন এবং তাহার পরিচর্যায় রমেশবাবুর ভগ্নী অল্পক্ষণ পরেই চোখ মেলিয়া ঘরে অপরিচিত পুরুষ দেখিয়া লজ্জায় জড়সড় হইয়া গেলেন। আমি বিদায় নিয়া বলিলাম, এখন আপনি নিশ্চিন্তে আপিস যেতে পারেন রমেশবাবু, উনি সুস্থ হয়ে উঠেছেন। তাহলে আর তোমরা গোলমাল টোলমাল করো না, আমি তাহলে আপিসে। বলিতে বলিতে রমেশবাবু তখনই রাস্তায় বাহির হইয়া পড়িতেছিলেন। এমন সময় সেই মন্টুই প্রহারের কষ্ট ভুলিয়া হঠাৎ হাসিয়া উঠিল। বাবা, তুমি পাতলুন পড়লে না? হ্যাঁ, পাতলুন? তাই তো, ছিছি। রমেশবাবু আমার দিকে আর না তাকাইয়াই বেশভূষা সমাপন করিবার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটিলেন। আমি বাড়ি ফিরিয়া বাঁচিলাম। সবচেয়ে আশ্চর্য এই যে
রমেশবাবুর স্ত্রী সম্ভবত সুন্দরী। অবগুণ্ঠনের অন্তরালের চকিতে একবার তাহার মুখখানা আমার চোখে পড়িয়াছিল। আর রমেশবাবুর ভগিনী যখন একবার মাত্র চক্ষুর উন্মিলন করিয়া তৎক্ষণাৎ আবার তাহা বন্ধ করিয়াছিলেন, তখন সেই ক্ষণিক দৃষ্টি তোমার চোখ দুইটির কথাই আমাকে স্মরণ করাইয়া দিয়াছিল। ইহাদের মতো তুমিও কি একজন নারী নও? আজ সকালবেলাটায় যে দুই নারীকে অবলম্বন করিয়া এই বিভ্রাট ঘটিয়া গেল, কে জানে তাহাদের জীবনেও হয়তো একদিন যৌবনের অমৃত পরশ লাগিয়াছিল। 8, 10, 12 কিংবা 15 বছর আগে অন্য দুটি তন্বী চঞ্চল তরুণী হয়তো একদিন দুর্নিবার হাস্যোচ্ছ্বাসে কোনো এক প্রভাতকালে লুটাইয়া পড়িয়াছিল তোমার মতোই। আজ থেকে 5, 7, 10 কিংবা 12 বছর পরের তোমাকে কল্পনা করিতেছি। তোমার কণ্ঠে আর অফুরন্ত আনন্দ ঝরে না। সংসারের কর্কশতায় তাহার অবসান ঘটিয়াছে। সেই শুভ্র সকালবেলাটি তোমার মনে কোনো চিহ্ন রাখে নাই। মঞ্জুশ্রীকে ঠাট্টা করিতে তুমি ভুলিয়া গিয়াছ। এখন পৃথিবীর যাবতীয় মঞ্জুশ্রীদের সন্তোষ বিধানই তোমার দৈনন্দিন কর্তব্য। কিন্তু সৌভাগ্যের বিষয় এই যে ব্যক্তি তোমার চিৎকারে উত্তক্ত হইয়া ধুতির সঙ্গে টাই পরিয়াই আপিসের দিকে ছুটিবে, সে ব্যক্তি আমি নই। তোমার যৌবনের একটি উজ্জ্বল শুভক্ষণ আমাকে দিয়াছিলে, তাহাই আমার যথেষ্ট। তাহাই আমার আজীবনের স্মৃতিমন্থনের উপহার। আবার আমার মন বাহিরের আকাশের মতোই নির্মল হইয়া উঠিল। যে বিচ্ছেদকে অভিশাপ বলিয়া এতদিন জানিয়াছি, আজ তাহাকেই আশীর্বাদ রূপে বরণ করিয়া লইলাম। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।